হলো আপনার? এই তো হয়ে গেছে। কথা শেষ হতেই বেরিয়ে এলো অভিরাজ। তার সিক্ত চুলগুলো কপালে লেপটে আছে। শশী একটু উঁচু হয়ে সেটা ঠিক করে দিল। সুযোগ নিতেই ভুল করলো না অভিরাজও। মেয়েটির কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। ওর উন্মুক্ত বুকে জল বিন্দু বিন্দু ভিজিয়ে দিল শ্বেতরঙা মেয়েটিকে। ইস, ভিজে দিলেন তো। একটু আধটু ভিজলে কিচ্ছু হবে না, চেঞ্জ করে নিও। সবাই কি ভাবে? কি ভাববে? আপনার ঘর থেকে ফিরেই আমি জামা বদলে নিলাম। বুঝতে পারেন বিষয়টা কতটা লজ্জার? অত লজ্জা পেতে হবে না মিস, আপনি ড্রেস চেঞ্জ করে নেবেন। আধ ভেজা কাপড় থেকে জ্বর বাঁধানোর কোনো প্রয়োজন নেই। আপনি যে কি করেন! তুমি কাছে এসেছো, আমার ইন্টেনশন অমন ছিল না। বাট আমার ছিল। শয়তান লোক! শশী দূরে সরে এলো। অভিরাজ তোয়ালে দিয়ে চুল মুছে নিচ্ছে। সামনে থাকা বুড়ো মিররে শশীর মুখটা দেখা যাচ্ছে। মেয়েটা মুখ গোমরা করে রেখেছে। ওর মন ভালো করার জন্য এগিয়ে এলো অভিরাজ। পায়ের কাছটায় বসে রয়ে বলল, অভিমান ভাঙানোর জন্য কি করতে হবে? চুমি খেতে হবে। পায়ের কাছটায় বসে বলল। বাক্যের সমাপ্তিতেই চুমু খেলো অভিরাজ। এতটা দ্রুত ঘটে গেল বিষয়টা ধরতেও পারল না শশী। পুনরায় অমন কিছু ঘটার পূর্বেই ছোট্ট বেজার তুলন নেয় শশী পালিয়ে গেল। হেঁটেই যেন মিউ মিউ করে ডেকে উঠল কোকো। প্রাণীটা যেন অভিরাজের কাছে শশীর পালিয়ে যাওয়া ব্যক্ত করতে চাইছে। শশী পালিয়ে গিয়েছিল, তবে অভিরাজ পিছু আসেনি বিধায় ফিরে এসেছে। এখন সে দরজার কাছে দাঁড়িয়ে। কোকো, এদিকে আয়। কোকো যেতে নিলেই খপ করে ধরে ফেলল অভিরাজ। শশী হাবুলের মতো তাকে শক্তপোক্ত দেহের অভিরাজ তাকে না দেখার মতো করে বলল, চল রে কোকো, তোকে নিয়ে আজ বিশ্ব ভ্রমণ করে আসি। ঈশান আর শশীকে একসাথে নিয়ে বেশ বাজে মন্তব্য ছড়িয়েছে নিয়াজি বাড়ির ছোট ছেলে নকিব নিয়াজি। গতদিনে এসব কানে এসেছে অভিরাজের। বিষয়টা প্রথম থেকে তার মস্তিষ্কে তাড়া করছিল। সারাটা রাত ঘুম হয়নি। শশীকে নিয়ে একটা বাজে কথাও সহ্য হয় না ওর। সেখানে অতগুলো মিথ্যে রটানো তো কখনোই সহ্য হওয়ার কথা না। সেজন্যই তিক্ত মেজাজে দুপুরে বের হয়েছে। নকিবের দিন আসলেই খারাপ, নতুবা প্রতিমধ্যেই কেন অভিরাজের সাথে দেখা হবে। অভিরাজকে ছোট থেকেই ভয় পেলেও সময়ের স্রোতে আস্তে সাহস পেরেছে, সেটাও পরিমাণে একটু নয়। অভিরাজ নিজেকে সংযত করতে চাইলেও নকিবের তিক্ত হাসিটা সহ্য হলো না। পরপর লাথি মারল পিঠ বরাবর। আঘাতেই লুটিয়ে পড়ল নকিব। তার সাথে থাকা ছেলেটা ছুটে গিয়ে উঠালো ওকে। নকিবের শরীর মাটিতে মেখে গিয়েছে। তাকে অদ্ভুত প্রাণী মনে হচ্ছে। আঘাতটা কেন করেছিস সেটা বোধ করি মনে থাকবে। কাজটা ঠিক করলি না অভিরাজ সিনহা। কোন কাজ ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝে নেব, তবে আমার ভাই আর উশসীকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করলে তোর জিভ ছিঁড়ে নেব। সত্যি বললেই তো তোদের সমস্যা হয়। ওইটুকু একটা ভোলা ভালা মেয়েকে নিয়ে দুই ভাই ফুর্তি করে বেড়াচ্ছিস, লজ্জা হয় না? আত্মসম্মানে প্রচন্ড আঘাত লাগলো অভিরাজের। সে নিজের রাগটাকে একটুও সামলাতে পারল না। খোকো তার পাশেই ছিল। অভিরাজের মুখের ভঙ্গিমা দেখে সে মিউ মিউ করছে। নকিবের উস্কানিমূলক কথাবার্তা আসলেই সহ্য হলো না ছেলেটা। নিজের শরীরে সবটুকু শক্তি দিয়ে উন্মাদের মতো আঘাত করতে লাগলো। ইতিমধ্যেই লোকজন জড়ো হয়ে গেছে। কোথা থেকে যেন ছুটে এসেছে শশীও। তার পাশে রয়েছে কোকো। প্রাণীটা বারবার ডেকে চলেছে। অভিকে এতটা বেপরোয়া হতে দেখে শশী বেশ ভরকে গেল। তার মন মস্তিষ্ক চলছে না ঠিক। মাথাটা কেমন যেন ভন ভন করতে লাগলো। চোখের দৃষ্টি ঘোলাটে হতে শুরু করেছে। জ্ঞান শূন্য হওয়ার পূর্বে অভিরাজ নামটি উচ্চারণ করলেও মেয়েটি। এক সন্ধ্যা মরার মতো ঘুমিয়েছে শশী। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। খোকো যখন তার কাছে ছুটে এলো তখনই বেরিয়ে পড়েছিল। পথে অভিকে অমন বেপরোয়া হতে দেখে বুকের ভেতরটা কেমন করে যেন উঠেছিল। মনে হচ্ছিল সব ধ্বংস হতে শুরু করেছে। ঘুম ভাঙতেই লাবণ্য বলল, ওঠো না, রেস্ট নাও, আমি অভিকে ডেকে দিচ্ছি। লাবণ্য যেন ইদানিং শশীর মন পড়তে পারছে। চোখের দৃষ্টিতে কেমন বুঝে গেল। অভি এলো একটু বাদে, হাতে সুপের বাটি, মুখের ভঙ্গিমা বেশ গম্ভীর। ছেলেটার এমন রূপ এর আগে দেখেনি কিশোরী, তাই একটু কেমন অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে খুব রাগ করেছে। সুপের বাটি থেকে স্যুপ তুলে খাওয়ালো অভিরাজ। এই সময় শশী একটা কথাও বলেনি অভিরাজও। দুজন যেন মৌনতার সাথে মিতালি করেছে। ছেলেটা যখন উঠে যাচ্ছে তখন এই শার্টের হাতা টেনে ধরো শশী। কিশোরীর ভেজা কণ্ঠ। রেগে আছেন? না, কণ্ঠটা এমন লাগছে কেন? এমনি। বুঝেছি, কি রেগে আছেন? উষ্ণ শ্বাস ফেলে অভিরাজ। মেয়েটার সাথে রাগ করাও যায় না। মেয়েটা মাথা নিচু করে রইল।
খারাপ লাগছে। অভি তার খুব নিকটে এসে দাঁড়ালো। দুজনার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ওখানে গিয়েছিলে কেন? আপনি ওভাবে মারছিলেন কেন? কারণ ও একটা অত্যন্ত বাজে শব্দটা উচ্চারণ করতে গিয়েও করল না অভিরাজ, বরং নিজেকে সামলে নিয়ে উশুশি নরম তুলতুলে হাতটা মুঠোবন্দি করলো। পরপর শ্বাস নিয়ে বলল, ভয় পেয়েছিলে খুব? হুম। কিছু হয়নি, এত ছোট্ট জিনিসে ভয় পাবে না কেমন? আচ্ছা। অভিরাজ যেতে নিয়েও থেমে নিল। যদিও হাজারখানেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু মন সে তো কোনো সীমাবদ্ধতা মানতে চাইছে না। কিশোরের সুন্দর মিষ্টি কণ্ঠের আকুলতা বেশ তাগাদা দিচ্ছে। সত্যি থেকে গেল ছেলেটা, যতক্ষণ না গভীর ঘুমে তলিয়ে গেলেও তার ছোট্ট তুলতুলে ব্যক্তিগত বৃষ্টি। হেই মেয়ে, ওভাবে বৃষ্টিতে ভিজছো কেন? আপনিও আসেন না। চর বাঁধানো শখ হয়েছে? একটু আধটু জ্বর হলে কিছু হয় না। উষসী, এখনই চলে আসো। না না, আমি আরো থাকবো। এই বৃষ্টিটা খুবই দারুণ। তোমার কাছে কোন বৃষ্টিটা দারুণ নয় বলো তো? যে বৃষ্টিতে অভিরাজ থাকবে না। মাকুটি শেষ করে আরেকটু এগিয়ে গেল শশী। উঠানের সামনে জায়গাটুকু বাছাই করা বিধায় বেশ স্বাচ্ছন্দ্যের সাথে ঘুরছে সে। অন্যদিকে অভিরাজ শান্ত সমুদ্রের মতো দাঁড়িয়ে, এক চুলও নড়ছে না ছেলেটা। ওর মস্তিষ্কে শশীর বলা শেষ কথাটা ঘুরপাক খাচ্ছে। মুখের ভেতরটা কেমন রিক্ত হতে শুরু করেছে। হুট করেই প্রচন্ড রাগ হলো ওর। ভরা বৃষ্টিতে নেমে গেল সে। শশীর বাহু চেপে ধরে একদম কাছে টেনে নিল। বাহ, আপনিও ভিজতে শুরু করলেন? একটু আগে কি বললে? কি বললাম? মনে করো। আরে বাবা, কোনটা? উষসী, তোমার জীবনে এমন কোনো বৃষ্টি আসবে না যে বৃষ্টিতে অভিরাজ থাকবে না। শশীর কেমন করে তাকালো যেন। অভিরাজের ভেতরের ব্যথাটা বোধহয় অনুভব করার চেষ্টা চালালো। জেদি মেয়ে, জানো আমার বুকের ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আর কখনো এভাবে বলবে না। তুমি কখনো হারিয়ে গেলে অভিরাজের জীবন থমকে যাবে। ভরা বৃষ্টিতে ছোট্ট মেয়েটিকে দু হাতে আগলে নিল অভিরাজ। বৃষ্টির জলে ভিজে একাকার ওরা। অভিরাজের বুকের ভেতর থেকে লাভ ডাব শব্দ ছিল শোক নামালো। শশী ধীরে ছেলেটির পিঠে হাত রাখলো। তার দু চোখে নোনা জলের সাথে বৃষ্টির জল মিশে যাচ্ছে। সন্ধ্যায় দেওয়া কাজলটুকু লেপ টিকেছে, তবুও কতটা সুন্দর লাগছে তাকে বর্তমান। অতীতের সবটুকু ব্যথা ভুলে গিয়ে অভিরাজ আছে বিমানবন্দরে। তার সাথে রয়েছে লাবণ্য আর ঈশানও। শুরুতে ঈশানের যাওয়ার কথা ছিল না, তবে কোনো মতলবে যেন এলো ছেলেটা। এতে অবশ্য সব থেকে খুশি হয়েছে অভিরাজ। ছোঁয়ার সাথে ঈশানের বিষয়টা শুধুমাত্র সে জানে। এত বছরেও পাঁচকান হয়নি ঘটনাটা। আসলে ঈশানই চায়নি এই ঘটনাটা আর কেউ জানুক। নিজের ব্যক্তিগত ঝামেলার কারণে ছোট ভাইকে মানসিক সাপোর্ট দেওয়া হয়ে ওঠেনি। একটা বোধ থেকেই কেমন কষ্ট হচ্ছে। মাত্র কয়েক ঘন্টার পার্থক্যে ডেনমার্ক চলে এসেছে ওরা। সেখান থেকে সোজা উঠল হোটেলে। 3 মাসের লম্বা সফরের জন্য এসেছে। ঈশান নিজ রুমের চাবি নিয়ে আগেই উঠে গেল। লাবণ্য সেদিকে তাকিয়ে চেঁচালো, শয়তান একটা, আমাদের জন্য দারুণ না উক্তি। ওকে ওর মতো থাকতে দে লাবণ্য। সারা জীবন কি দেবদাস হয়ে থেকে যাবে? ওর কাহিনীটা রহস্যই রয়ে গেল, এমন ভাবে বদলে গেল। এই ব্যাপারে মন্তব্য করলো না অভিরাজ। ওর থেকে সাড়া না পেয়ে থেমে গেল লাবণ্য। একটা গভীর শ্বাস ফেললেও সত্যি বলতে ওদের প্রত্যেকের জীবনই ভীষণভাবে অগোছল। অভি তাকে বারবার নিজের জীবন গুছিয়ে নিতে বললেও সে পারেনি গোছাতে। সর্বদাই মনে হয়েছে শেষ দিন অবধি অভির পাশে থাকতে হবে, সেটা হোক স্বার্থপর হয়ে কিংবা স্বার্থহীন ভাবে। দিন শেষে একটাই সত্য, অভির পাশে থাকছে সে। নিজ রুমে এসে লম্বা শাওয়ার নিল অভিরাজ। ঘরের মাঝ বরাবর দেয়াল জোড়া আরশি রাখা, সেখানে নিজের অবয়ব দেখা যাচ্ছে। অদ্ভুতভাবে কেঁপে উঠল ছেলেটা। অন্তঃকরণে কেমন জ্বালা করছে, একটা ধারও ব্যথা গলায় এসে উৎপাত চালাচ্ছে। এত বছর পরেও নিজের মাঝে কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছে না, অথচ এমন হওয়ার কথাই ছিল না। যতটা মানসিক অবসাদের মাঝে গিয়েছে, এতে করে গঠন ভেঙে যাওয়ার কথা ছিল, অথচ এমনটা হয়নি। 5 বছর কি কম সময়? নাকি লাবণ্যর করা যত্নগুলোই এই সৌন্দর্য রক্ষার একমাত্র রহস্য? অতীত। শশীর চোখে কাজল লেপ টিকিয়েছে। কিশোরীর শ্বেত রঙা গালে কালো বর্ণটা একেবারে ফুটে উঠেছে। ওর অবস্থা দেখে হেসে উঠল অভিরাজ। নিজ হাতে কনিষ্ঠ আঙ্গুলের সাহায্যে সেটা মুছে দিয়ে শুধালো, আরো বৃষ্টিতে ভিজতে চাও? চলো তাহলে, ঠান্ডা না লেগে যায়। কি যে করো তুমি, একটা কথাও শোনো না।
কথা শেষে মেয়েটিকে নিয়ে পথ আগালো অভিরাজ। ইরা আর রত্না ড্রয়িং রুমে বসে গল্প করছিল। দুজনকে কাক ভেজা হয়ে ফিরতে দেখে একে অপরে মুখ চাওয়াচুই করলো। এমা, ভিজলে কেমন করে ভাইয়া? যেভাবে মানুষ ভিজে। ইচ্ছে করে ভিজেছো তোমরা? তেমন কিছু না, সব কথা রেখে উশুরিকে দ্রুত ঘরে নিয়ে যা। চেঞ্জ করা হলে হাতের তালুতে তেল মালিশ করে দিবি, ঠান্ডা লাগার চিন্তা আছে। ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো ইরা। নিজের জন্য একটুও চিন্তা নেই, অথচ শশীর নখের যত্ন নিতেও ভুল করছে না। এর মধ্যে যা বোঝার বুঝে নিয়েছে রত্না। সে মৃদু হেসে চা বসাতে গেল। অভিরাজ নিজ ঘরে আসতেই লাবণ্যকে দেখতে পেল। লাবণ্য কাজ করছে, মুখের ভঙ্গিমা বিশেষ ভালো নয়। একটা ইম্পর্টেন্ট মেল এসেছে, চেক করিস তো। কিসের মেল? হসপিটাল থেকে ম্যানেজার পাঠিয়েছেন। ঠিক আছে, আমি দেখে নিয়ে তোকে সেন্ড করছি। তার আগে চেঞ্জ করে আয়। ও হ্যাঁ, তুই তাহলে বস। অভিরাজ চলে যেতেই ফের কাজে ব্যস্ত হলো লাবণ্য। বাড়ির বড় মেয়ে হওয়াতে তার দায়িত্ব একটু বেশি যেন। সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও কাউকে বলে না। অভিরাজের সাথে এই একটা দিন বড় মিল তার। দুজনেই কাজের প্রতি ভীষণভাবে দায়িত্বশীল। অশুষী ড্রেস চেঞ্জ করে অভিরাজের কাছে এসেছিল। সেখানে লাবণ্যকে দেখে ফিরে গেল। কাজের সময় বিরক্ত করতে চাচ্ছে না। পথে দেখা হলো রত্নার সাথে। মেয়েটার হাতে চা। সেখান থেকে এক কাপ তুলে নিয়ে কি মনে করে যেন আরেকটা কাপও নিল। অভিরাজের রুমের ঠিক বিপরীত পাশে করিডোরে প্রথম ঘরটা এখানে ছেলেটা শুয়ে আছে। ফোনের দিকে তার গভীর দৃষ্টি। বাইরে থেকেই নক করলো শশী। নড়ে উঠল ঈশান। মনের মতো সরিয়ে কণ্ঠে ছন্দ ফিরিয়ে বলল, আরে উশুশি, হোয়াট লাইক আই হ্যাভ। বাইরে দাঁড়িয়েছো কেন? এখানটায় ঠিকই আছি। ঈশান, তোমার সাথে আড্ডা দিতে চাচ্ছিলাম, খুব বোরিং ফিল হচ্ছে। জাস্ট আ মিনিট। ঘরের স্যান্ডেল পায়ে দিয়ে ঝটপট চলে এলো ঈশান। অভিরাজের মতোই লম্বা ছেলেটা। কিশোরীর নিকট আসতেই একটা মন ভালো করার সুবাস মিলে। পশু চায়ের কাপটা এগিয়ে দিল। মৃদু হাসলেও সেই। চায়ের কাপ নেওয়ার সময় ঝলমলে বাদামি রঙা চুলগুলো ওর দিকে তাকে ভীষণ কুচকে ফেলল। চলবে না কেন? বৃষ্টিতে ভিজেছি। উইথড্র। হুম। ফাইনালি ইউর লাভ হ্যাজ স্টার্টেড। কাইন্ড অফ, বাট ঈশান, ওয়ান থিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সেটা কেমন? আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি? চিলি আর ব্রো, তোমাকে কতটা চাই সেটা তো দেখছোই। অশিসে একদমই চুপ হয়ে রইল। করিডোর দিয়ে চলতে চলতে বারান্দায় এসে দাঁড়ালো। বৃষ্টি থেমে গেছে, সাথে আসছে ভেজা মাটির সৌরভ। কিন্তু কেন যেন অশুষির মন ভালো হচ্ছে না। একটা চাপা দুঃখ ওকে প্রচন্ড বেগে আঘাত করে চলেছে, যেন একটু একটু করে শোকের প্রহর নেমে এসছে। ঘুমন্ত মেয়েটিকে ভাবে নিয়ে আসতে একদমই ইচ্ছে করছিল না অভিরাজের। আবার ঘুম ভাঙানোরও ইচ্ছে হলো না, তাই মেয়েটিকে ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে এলো। হসপিটালে কিছু সমস্যা হয়েছে, সেজন্যই রাতারাতি ফিরতে হচ্ছে ওদের। সবাই বলেছিল ঐশ্বর্যকে রেখে যেতে, তবে অভি মানতে নারাজ। মেয়েটিকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাচ্ছে না। লাবণ্য থেকে থেকে ঝিমুনি আসছে। অর্ধেক রাত অব্দি কাজ করেছে, শরীর ক্লান্ত, তবু চেয়ে থাকার বৃথা চেষ্টা চালাচ্ছে। সেটা দেখে অভিরাজ বলল, ঘুমিয়ে নিতে পারিস, পৌঁছে গিয়ে উঠিয়ে দেবো। না ঠিক আছে। হুট করে হসপিটালে এমন একটা কাণ্ড হয়ে যাবে ধারণা করতে পারছি না। ওরা কি করে বলতে পারে পেশেন্টের মৃত্যুটা অস্বাভাবিক? সেটা তো আমিও বুঝতে পারছি না অভি। আমাদের হসপিটালে আগে এমন কখনো কি হয়েছে? এটাই চিন্তার। যদি আমাদের গাফিলতি হয়ে থাকে তাহলে খুব অন্যায় হয়েছে লাবণ্য, আর এর শাস্তি অন্তত এই পৃথিবীতে সম্ভব না। শুধু শুধু নেগেটিভ চিন্তা করছিস, টেনশন করিস না, গিয়ে দেখি কি অবস্থা। অভিরাজ দীর্ঘশ্বাস পেল। ফ্রন্টের মিররে ঐশ্বর্যকে দেখা যাচ্ছে। মেয়েটা গভীর ঘুমে তলিয়ে। তার ফর্সা মুখশ্রীতে কিছু বিরক্তিকর চলে এসেছে, যা কিশোরীর ঘুম নষ্ট করছে। হুট করেই গাড়ি থামানোয় চমকে উঠেছে লাবণ্য। যখন চোখ মেলে তাকিয়েছে তখন অভিরাজ ড্রাইভিং সিটে নেই। সে পেছনের সিটে গিয়ে কিশোরী অবিন্যস্ত চুল বিন্যস্ত করতে ব্যস্ত। অশোষী ঘুমের ঘুরে অভিরাজের উষ্ণতা মেখে চলেছে। ছেলেটার কাছে যেতে চাইছে। এটা দেখেই নজর ঘুরিয়ে নিল লাবণ্য। দম বন্ধ হয়ে আসছে, ক্রমশ সবটা কেমন জটিল লাগছে। অশুষের ঘুম ভাঙলো বেশ বেলা করে। মেয়েটি তখনও জানে না কোথায় আছে। খানিক বাদে ঘুম ঝরানো কণ্ঠটা শুনতে পেল। অভিরাজ তার পাশে আতশোয়া হয়ে বসেছে। ঘুম ভেঙেছে? কিন্তু এটা ঢাকায় চলে এসেছি আমরা। কখন? অনেক রাতে। আমি তো বুঝতেও পারলাম না। তখন তুমি গভীর ঘুমিয়েছিলে, এত মিষ্টি একটা ঘুম নষ্ট করতে চাইনি। সহজ চোখে তাকালো শশী। মেয়েটির শুভ্র সুন্দর মুখশ্রীর পানে তাকিয়ে আছে অভি। দুজনাকে দেখে নিচ্ছে মন প্রাণ ভরে।
অত্যন্ত এক জনমে তো এই দেখা শেষ হবে না। জানালার পর্দা খুলতে একটা শুভ্রতার দেখা মিলল। এখানকার কোলাহল মুক্ত পরিবেশ আর মিষ্টি রোদ্দুর মুহূর্তে মন ভালো করে দিচ্ছে। অভিরাজ পূর্বের স্বভাবে ফিরে গিয়েছে। এখন নিয়ম করে সকালে শরীরচর্চা করে। খাবার খাওয়ার দিকটাও বেশ নিয়মের মাঝে চলে। নরম মিষ্টি রোদ মেখে ফ্রেশ হয়ে এলো। কিছু সময় পর অভির জন্য খাবার নিয়ে এলো লাবণ্য। খাবারটা কোথায় রাখবো? টেবিলে রাখ। ঈশান উঠেছে? হুম, ওর সাথে কথা আছে, একটু পাঠিয়ে দে। দিচ্ছি। বিকেলে কিন্তু মিটিং রয়েছে। হ্যাঁ, মনে আছে। লাবণ্য চলে যাচ্ছিল, ঠোঁট করেই ডেকে উঠল অভিরাজ। লাবণ্য ফিরে এসে একদম বরাবর দাঁড়ালো। হুম, আর কতটা কষ্ট দিবি নিজেকে? এইসব কথা বলতে নিষেধ করেছি অভি। অথচ আমি বিষয়গুলো বুঝতে পারি না। তোর কাছে আমি বড় ছোট হয়ে যাচ্ছি। একজন অকৃতজ্ঞ মানুষ হিসেবে নিজেকে রানিয়ে তুলছি। থাক না এসব কথা, আমার ভালো লাগে না। আমারও লাগে না কি? তোকে কষ্ট পেতে দেখলে। আমার জন্য নিজের জীবনের সব থেকে সুন্দর সময়গুলো নষ্ট করে চলছিস। এর কি ব্যাখ্যা দেব এই পৃথিবীর কাছে? এর কোনো ব্যাখ্যা নেই অভি। যতদিন না তুই আগের মতো স্বাভাবিক জীবনে আসছিস অথবা উশুশিকে ফিরিয়ে পাচ্ছিস, ঠিক ততদিন আমি তোর পাশে থাকবো, স্বার্থপরতার সাথে কিংবা স্বার্থহীন ভাবে। এটা নিয়ে পৃথিবীতে কে কি ভাববে সত্যি আমার যায় আসে না অভি। লাবণ্য চলে গেল। হয়তো তার চোখ দুটো সিক্ত হতে শুরু করেছিল। অভি ধীর স্থির ভাবে বসলো। মেয়েটিকে কিছুতেই বোঝানো গেল না, অথচ ওর ভেতরে চাওয়াটা যে একেবারে অনুচিত সেটাও নয়। প্রতিটা মানুষ চায় তার প্রিয় মানুষের সঙ্গ পেতে, যেমনটা অভিরাজ চায় অশুশীকে, কিংবা অশুশী চেয়েছিল অভিরাজকে। ঠিক তেমনি লাবণ্য চেয়ে চলেছে, অথচ তিনটি জীবন তিনটি ব্যাখ্যা নিয়ে দাঁড়িয়ে। অভি তখন খাবার খাচ্ছে। দরজার কাছে এসে দাঁড়ালো ঈশান। একটা তপ্ত শ্বাস ফেলে বলল, ডেকেছিলে ব্রো? হুম, এদিকে এসে বস পাশে। বলো, কি বলবে? খেয়েছিস? না, একটু পর খাবো। ঠিক আছে, যেটার জন্য ডেকেছিলাম, হুট করেই জব ছেড়ে বিজনেসে আসার ইচ্ছে হলো কেন? জবের টাকায় পোষায় না। এতদিন তো দিব্যি চলছিল। ব্রো, বাট ব্রো, সামনে পার্টনার হবে, দক্ষ হলে খরচ তো পারবে, তাই না? বিয়ে করবি? না করার তো কিছু নেই। গুড ডিসিশন, বাট সেটা ছোঁয়া হয়ে থাকলে ভুলে যা। মুখ ফিরিয়ে নিল ঈশান। অভি নিরুপায়, করুণ তার চোখের দৃষ্টি। ছোট থেকেই বড় আদরে বড় করেছি তোকে। এমন কিছু করিস না যাতে ভালোবাসার জায়গাটা ঘৃণায় পরিণত হয়। অভি উঠে গেলেও বসে রইল ঈশান। তার দুটি চোখ জ্বালা করছে, অধর রাঙানো অতৃপ্তির হাসি। সে যখন নিজেকে গোছাতে চায় তখন একটি ঝড় এসে সব লন্ডভন্ড করে দেয়। অতীত। অশুশীদের লোকাল গার্ডিয়ানের নাম আজহার আহমেদ। ভদ্রলোক দীর্ঘদিন শহরের বাইরে ছিলেন। ফিরে অভিরাজের সাথে দেখা করতে এসেছেন। খবরটা যখন থেকেই পেয়েছে তখন থেকেই বুকের ভেতরটা কেমন ছটফট করতে লাগলো। বেশ কিছু সময় বসে রইল ছেলেটা। লাবণ্য এসে দুবার ডেকে গিয়েছে, অথচ এক পা এগোনোর সাহস হচ্ছে না। মেয়ের সময় নিয়ে নিজের মন মস্তিষ্ককে বুঝিয়ে বেরিয়ে এলো। অভির লম্বা চড়া দেহটা দৃশ্যমান হতেই উঠে দাঁড়ালেন ভদ্রলোক। হাত মিলিয়ে বললেন, আমি আজহার আহমেদ। জি, বসুন। উশসীর মম সার্বিয়া আমার বন্ধু, আমার আন্ডারেই এসেছিল ওরা। উশসীর মা বাবার কোনো খোঁজ পাচ্ছি না, ওদের বাসাটা বন্ধ আছে। জানি আমি, আসলে দীর্ঘদিন ধরে শহরে বাহিরে ছিলাম, তাই খোঁজ খবর নেইনি, কিন্তু এমনটা হওয়ার কথা না। উশসীর মম, আই মিন সাবিয়া পলের বাবার বাড়ির ঠিকানা নিশ্চয়ই জানেন। মুখটা বিপন্ন হয়ে গেল আজহারের। তিনি একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। আসলে সার্বিয়া এতিম ছিল, ওর বাবা মা ফ্যামিলিতে বলতে কেউ নেই। আপনি কত সময় ধরে চেনেন ওনাকে? ভার্সিটি থেকে, আমরাই একই ভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি। মেয়ের সমস্যায় পড়ে অভিরাজ অশুশীকে নানা বাড়ির সম্পর্কে একবার জিজ্ঞাসা করেছিল, তবে এই বিষয়ে কোনো উত্তর করতে পারেনি কিশোরী। উশসীর বাবার ঠিকানা তো থাকার কথা। সরি, বাট বাধ্য হয়ে বলতে হচ্ছে, ওদের ডিভোর্স হওয়ার কথা চলছিল, সেই জন্য দেশে পালিয়ে এসেছিল সার্বিয়া, যাতে করে ডিভোর্সটা না হয়। এসব যদিও সিক্রেট ছিল, তবুও বলতে বাধ্য হলাম। এই ধাক্কাটা আসলেই সামলানোর মতো ছিল না। বেশ ধাক্কা খেলে অভিরাজ। মুখের ভেতর কেমন করে উঠল। অশুশীর ভবিষ্যৎ কতটা বিঘ্ন হতে চলেছে সেটা ভেবেই কষ্ট হচ্ছে। অশুশীর নরম তুলতুলে হাতটা অভিরাজের বুকে লুটপাট চালাচ্ছে। মেয়েটি তখন থেকে হাতের সাহায্যে কি যেন আঁকিবুকি করেই চলেছে।
এতেই যেন সবটুকু সুখ খুঁজে পায় কিশোরী। ওদের পায়ের কাছে বসে আছে কোকো, পরম আনন্দে খাবার খাচ্ছে প্রাণীটি। অভির সমস্ত ধ্যান আজ অন্যদিকে। আধারের বলা কথাগুলি নিশ্চয়ই মিথ্যে নয়। অশুষিই বলেছিল সে তার মায়ের সাথে এসেছে। বাবার কথা খুব বেশি স্মরণও করে না মেয়েটি। এতেই বোঝা যায় কথাগুলো সত্য। বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার কথা জানলে নিশ্চয়ই কষ্ট পাবে, তাই বিষয়টি চেপে গেল সে। একটা সময় পর অশুষি বলল, সব অসহ্য লাগছে। আপনি এমন আপসেট হয়ে আছেন কেন? আপসেট? হ্যাঁ, তখন থেকে দেখছি কেমন চুপচাপ। চুপচাপ তো প্রায়ই থাকি। মিস্টার রাকি, কি হয়েছে? কিছু হয়নি শশী। মিথ্যা বলছেন। কথাটা বিশ্বাস হয়নি কিশোরীর, তাই সে রাগ দেখিয়ে চলে যাচ্ছে। ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল অভিরাজ। শব্দ করে হাসার দরুন পেছন ঘুরে তাকালো কিশোরী। নাক কুচকে বলল, কোকো, এখানে থাকার দরকার নেই। মিস্টার রাকি বদলে গিয়েছে। যেদি মেয়ে, শুনে যাও তো একটু। শুনবো না। আরে কথা বলবেন না আমার সাথে? লম্বা কদমে চলছে কিশোরী। অভিরাজ সময় খরচ না করে উঠে এলো। উশুষি এক নজর তাকিয়ে বলল, মিথ্যেবাদী। সরি, আর কখনো মিথ্যে বলবো না। তাকাও আমার দিকে। কথা শেষে নিজেই মেয়েটিকে ঘুরিয়ে নিয়েছে। ছেলেটার ফর্সা সুন্দর মুখশ্রী পানে নিরলস ভাবে তাকিয়ে আছে উশুষি। দুজনের দৃষ্টি যেন কোথাও হারিয়ে গিয়েছে। একটা মিষ্টি সুবাস আসছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে, প্রেমের বৃষ্টি। আর সেই বৃষ্টিতে শুরু হবে ওদের বৃষ্টি ভেজা আলাপন। অভিরাজ কফি বানাচ্ছে আর উশুষি হা করে দেখছে সেটা। ছেলেটা শরীর ঘেমে গিয়েছে দেখে খারাপ লাগলো। কিশোরী উঠে গিয়ে টিস্যু আনলো, তারপর নিজ হাতে মুছিয়ে দিল। ওর আচরণে কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। কতটা যত্ন, মায়া, ভালোবাসা নিয়ে তাকালো অভিরাজ, সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। ওর পলকহীন দৃষ্টি দেখে উশুষি বলল, দুষ্ট লোক, নজর সরান। চেষ্টা তো করছি, তবে সরতে পারছি না। এত ভয়ঙ্কর কেন তুমি? বিদ্রুপ করলেন নাকি ভালোবেসে বললেন? দুটোই। কেমন করে? দাঁড়াও, দেখাচ্ছি। অভি এগিয়ে আসতে চাইলে বাধা দিল উশুষি। একটু আগে লাবণ্যকে ড্রয়িং রুমে দেখে এসেছে। বাড়ির সহযোগীও কাছে আছেন। ওর থমকে যাওয়া ভয়ার্ত মুখটা দেখে হেসে উঠল অভিরাজ। হাত ধুয়ে নিয়ে একদম নিকটে এসে দাঁড়ালো। আজকাল তুমি খুব লজ্জা পাচ্ছ রে। সেটাই কি স্বাভাবিক নয়? মোটেও স্বাভাবিক না। অন্তত তোমার কালচারের সাথে বড় বেমানা। ঠিক, আমার কালচারে এই আচরণ একদম স্বাভাবিক নয়, তবে আপনার কালচারে খুবই স্বাভাবিক অভিরাজ। অশুষির মুখে নিজের নাম শুনে ভালো লাগলো ওর, তাই আর একটু দূরত্ব কমিয়ে নিল। বেশ আগ্রহ নিয়ে তাকালেও কিশোরী অন্যদিকে তাকিয়ে আছে। তার ভেতরটা উত্তপ্ত, অথচ সামনে জানালা দিয়ে হাওয়া আসছে, সেই সাথে আসছে বেলি ফুলের মিষ্টি সুবাস। এই কালচারের সাথে মানিয়ে নিচ্ছি। জানেন, আমি খুব করে চাই আপনার সাথে জীবনের শেষ প্রহর অবধি কাটাতে, আর সেই জন্যই বড় ভয় হয় হারিয়ে না ফেলি। বর্তমান চোখ খুলে অভিরাজ। সামনে বিশাল একটা নদী, এখানে মানুষজন নেই, শুনশান সুন্দর একটা পরিবেশ। নদীর সুন্দর জলের দিকে তাকিয়ে নিজের অতীত ঘুরে এলো সে। শেষ দিনগুলোতে নিজেকে খুব করে মানিয়ে নিয়েছিল উশুষি। পরিবেশের সাথে বেশ মিশে গিয়েছিল, হারিয়ে ফেলার ভয় পেত। অথচ এসব নাকি অভিনয় ছিল। ব্যাপারটা কল্পনা করতেও কষ্ট হয়। মেয়েটা ওকে ছেড়ে গেল, সেই সাথে দিয়ে গেল এক বুক যন্ত্রণা। নিজের কষ্টের স্মৃতি পেরিয়ে জায়গাটা থেকে উঠে এলো। শীতল হাওয়ার কেমন ঠান্ডা অনুভব হচ্ছে। এদিকে তখন থেকেই ফোন বেজেই চলেছে। ধ্যান হতেই তুলল সেটা, লাবণের বিচলিত কণ্ঠ। অভি, এটা কি করলি তুই? কত সময় ধরে অপেক্ষা করছি আমরা, ওনারা বিরক্ত হয়ে চলে গেলেন। অভিরাজ নিশ্চুপ, সে কিছু ভাবছে। অপর পাশ থেকে হ্যালো হ্যালো করছে লাবণ্য। সন্ধ্যার পর ওনাদের জন্য পার্টির আয়োজন করো, আমি আসছি। ঠিক আছে, সাবধানে আয়। হোটেলে ফিরে ঈশানের দেখা মিলল না। অভি বেশ বিচলিত হয়ে পড়ল। ঘরের চারপাশ খুঁজে নিয়ে কল করলো, ফোন সুইচ অফ বলছে। এবার বেশ চিন্তা হচ্ছে। লাবণ্যকে কল করে জানাতেই লাবণ্য বলল সে আসছে। চারপাশে খুঁজতে খুঁজতে সন্ধ্যার ঠিক পূর্বে ছেলেটার দেখা মিলল। পার্কে বেঞ্চে বসিয়ে আছে, দৃষ্টি যেন প্রাণহীন। ধীর স্থির ভাবে পাশে বসলে অভিরাজ। তার বুকের ভেতরটা এখনো ধিম ধিম করছে। সন্ধ্যায় পার্টি রেখেছি, সেই সাথে মিটিংও চলবে। যেহেতু বিজনেসে এসেছিস, তাই দায়িত্ব নিতে হবে। না, কিছুই বলছে না ঈশান। অভি ভরসা দিতে কাঁধে হাত রাখলো। এতেও নড়ল না ছেলেটা। খানিক বাদে বলল, ভাই আমি আর নিতে পারছি না, যন্ত্রটা পুরো শেষ হয়ে যাচ্ছে। ছোঁয়ার কান্নাগুলো সহ্য হচ্ছে না। কেন এমন হতে হলো? অভির হৃদয়টা ভেঙে যাচ্ছে। বাবু ঘুরে চটপটে ঈশানের সাথে এই ঈশানের একদমই মিল নেই।
দুজন যেন দুই পৃথিবীর মানুষ। সময় মানুষকে কতটা পাল্টে দেয়। বাসায় ফিরে উশুষীকে খুঁজে চলেছে অভিরাজ। লাবণ্যর হাতে খাবারের বাটি, সেটা রেখে শুধালো। কি হয়েছে? উষসী কোথায় রে? ছাদে গিয়েছে, কোকোকে নিয়ে সুইমিং পুলে গোসল করছে। আচ্ছা, ব্যাগগুলো ধর। উষসীর জন্য জামা কাপড় এনেছি, আর একটা ফোন। এটা ভালো করেছিস। আমি যাই, তুই খাবার রেডি কর, এসে একসাথে খাবো। চটজলতেই উঠে গেল অভিরাজ। উশুষী ভীষণ আনন্দে সুইমিং করছে। কোকো বেশ ভালো সঙ্গ দিচ্ছে। ধীর পায়ে পেছনে এসে দাঁড়িয়েছে অভিরাজ। উশুষী বেশ গোপনীয় ভাবে কোকোকে কিছু বলছে, সেটা শোনার জন্যই চুপিসারে এসেছে অভিরাজ। কোকো, একটা কথা বলো তো, মিস্টার রাগি আমাকে বেশি ভালোবাসে নাকি আমি মিস্টার রাগিকে বেশি ভালোবাসি? কোকো মিউ মিউ করলো। ওর নিজস্ব ভাষা না থাকলেও কথাটা মিলিয়ে নিল কিশোরী। তার মুখটা মলিন হয়ে গেল। কিছুটা মন খারাপের সুর টেনে বলল, এখন কি হবে? আমি কেমন করে ওনাকে বেশি ভালোবাসবো? প্লিজ বলো না কোকো, বলো না কি করলে মনে হবে ওনার থেকেও বেশি ভালোবাসি। প্রাণীটি উত্তর না দিতে পারলেও উত্তর দিল অভিরাজ। সে হাসছে, তার হাসিতে যেন সব কেমন সুন্দর হয়ে উঠল। নিয়ম করে চুমু দিতে পারো, তাহলেই বেশি ভালোবাসো প্রমাণ হবে। চমকে তাকালো উশুষী। ফলস্বরূপ ওর কোল থেকে ছিটকে পানিতে পড়ে গেল কোকো। প্রাণীটা ডুব দিয়ে উঠেছে। সাদা লোমগুলো একেবারে লেপ্টে গিয়েছে। অদ্ভুত দেখাচ্ছে। অভিরাজ তার লম্বা হাতের সাহায্যে পানি থেকে কোকোকে তুলে নিল। হাতের সাহায্যে জল ছড়িয়ে বলল, দেখলি কুকু, তোর বন্ধুটা কতটা ভীতু। নিজেকে সাহসী বলার চেষ্টা চালালেও একদম সাহসী না। ওর কথায় চোখ ছোট করে ফেললো উশুষী। কিছুটা জোর দিয়ে বলল, মোটেও না, আমি কখন ভয় পেলাম? চুমুর কথা শুনেই তো ভয় পেয়ে গিয়েছো। লিসেন, উষসী বল কাউকে ভয় পায় না। তাই? ইফ ইউ ওয়ান্ট আই ক্যান প্রুভ। বেশ ভাব নিয়ে বলল উশুষী। অভিরাজও কম যায় না, তার মস্তিষ্কে দুষ্টুমি এলো। রিয়েলি? প্রমাণ চাচ্ছেন? আসি তাহলে। আসুন, আমি কাউকে ভয় পাই না। সত্যি পানিতে নেমে এলো অভিরাজ। এতটা আশা করেনি কিশোরী। কোকো উপরের থেকে লাফাচ্ছে, ঘুরপাক খাচ্ছে চারপাশ জুড়ে। সে বড় আনন্দিত। উশুষী সেদিক থেকে নজর ফিরিয়ে বলল, চ্যালেঞ্জ করলেন? ধরো তেমনই কিছুটা। অভি দেখতে চাইছিল উশুষী কতটা যেতে পারে। সে মজার ছলে বললেও বিষয়টা সিরিয়াস ভাবে নিয়েছে কিশোরী, সেটা খুব করে বুঝতে পারলো অভিরাজ। তারা এখন বেশ নিকটে অবস্থান করছে। দুজনের দৃষ্টি একে অপরের মুখে। শ্বাসের গতি শোনা যাচ্ছে, নিঃশ্বাসগুলো বিপরীতে লুটপাট চালাচ্ছে। হুট করে উশুষী তার সিক্ত হাতটা অভিরাজের গালে স্পর্শ করালো। মেল স্পর্শে অভির চিত্ত কেঁপে উঠল। চারপাশ থেকে কেমন যেন মন ভালো করা সুর ভেসে আসছে। আকাশে রয়েছে পূর্ণ চাঁদ, আর সেই চাঁদের আলোতে উশুষীর রূপ যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাদের সুন্দর মুহূর্তে আজ কোনো বৃষ্টি নেই, তবে এক সমুদ্র ভালোবাসা রয়েছে। ড্রেস চেঞ্জ করে নিচে নেমে এলো উশুষী। আগেই সেখানে উপস্থিত ছিল অভিরাজ। মেয়েটির কাজ সময় চুলগুলো বড় সুন্দর, দেখলেই লোভ জাগে। অভি নজর ঘুরালো। লাবণ্য খাবার বেড়ে দিচ্ছে। খাওয়ার মাঝে হুট করে কথাটা তুললো লাবণ্য। উশুষীর প্যারেন্টস এর খোঁজ কতদূর? আগের মতোই, লোকটা খোঁজ পেলে জানাবে বলেছে, তবে বুঝতে পারছি না কতটা লাভ হবে। উশুষীর মুখে হাসি নেই, মেয়েটি চুপসে গেল যেন। লাবণ্যর খারাপ লাগলো, কথাটা এখন বলা উচিত হয়নি। এতদিন ধরে পরিবার পরিজন ছেড়ে আছে মেয়েটি, একটা কষ্ট নিশ্চয়ই তারা করে বেড়ায়। উশুষী, আপু, মন খারাপ হলো? চেষ্টা করে উশুষীর মন ভালো করতে পারল না লাবণ্য। হতাশ হতে হলো তাকে। বারংবার মায়ের কথা স্মরণ হচ্ছে কিশোরী। অভি এই পুরোটা সময় চুপ ছিল। সত্যি বলতে তার মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে। যখনই উশুষীর চলে যাওয়ার কথা স্মরণ হয়, তখনই ভেতরটা জ্বলে ওঠে। মনে হয় সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। একটা বেদনা সার্বক্ষণিক পিছু নিচ্ছে। লাবণ্যর ইন্টার্নশিপ থাকায় তাকে যেতে হচ্ছে। যাওয়ার পূর্বে অবশ্য উশুষীর সাথে দেখা করলো। মেয়েটিকে বেশ আদরের সহিত বোঝালো, তবে কিছুতেই কিছু হলো না। সময় নিয়ে বিধায় চলে যেতে হচ্ছে, তবে ভেতরটা খচখচ করছে। উশুষীর প্রতি কোনো কালই রাখছিল না। সার্বক্ষণিক একটা কষ্ট তাড়া করে বেড়ালেও মেয়েটির প্রতি তার নিখাত ভালোবাসাটা অস্বীকার করার মতো না। অভি জানালার পর্দা লাগিয়ে বলল, উষসী,
এতটা মনমরা হলে চলবে? হুট করেই খুব খারাপ লাগছে। এদিকে আসো। অশুষের কাছে আসতেই তার বাদামি চুলে হাত বুলিয়ে দিল অভিরাজ। একটা ভালো লাগা এসে ভর করলো। ছেলেটি শরীরের উষ্ণতায় চুপসে যাচ্ছে, সে বুকের ভেতর আলোড়ন সৃজন হয়েছে।